রাত নামলেই পাল্টে যায় রহস্যময় বৃন্দাবনের নিধিবন। শোনা যায় সেখানে সূর্যাস্তের পর কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের এমন একটি জায়গা যা চতুর্দিকে জঙ্গলে ঘেরা। সূর্যাস্ত যাবার পর যেখানে পর্যটক তো দূরের কথা, স্থানীয় মানুষও প্রবেশ করে না, কারণ অন্ধকার নামলে সেখানে স্বয়ং রাখাল রাজা কামধেনুদের নিয়ে ঘুরে বেড়ায়। নমস্কার বন্ধুরা, 13ই জুন 2025। কেমন আছেন আপনারা? আশা করি এই গরমেতেও ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে এমন একটা জায়গায় এসেছি যেখানকার পরিবেশ স্নিগ্ধ, শীতল, অসাধারণ, মনোরম। বৃন্দাবনের নিধুবনে যেমন সন্ধ্যার পরে প্রবেশ করা যায় না, আমি যেখানে এসেছি এখানেও ঠিক সন্ধ্যার পরে প্রবেশ করা যায় না। আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার বইচির রাখাল রাজা মন্দিরে। যারা একদিনের জন্য ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট অপশান হবে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে এমন এক শান্ত পরিবেশ যেখানে গাড়ির কোলাহল নেই, আছে পাখির ডাক, আছে গাছের ছায়াতলে শান্ত মনে বসে থাকা, আর দুপুরে আছে মাত্র 60 টাকা দিয়ে প্রসাদ খাবার সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক বইচি স্টেশন থেকে। রাখাল রাজা মন্দিরে যেতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে বইচি স্টেশনে। হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন হলো বইচি। হাওড়া থেকে বইচির দূরত্ব 68 কিমি, আর বর্ধমান থেকে বইচির দূরত্ব 36 কিমি। বইচি প্ল্যাটফর্মে এসে ওভারব্রিজের উপর দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বের হতে হবে। বাইরে বের হয়ে ওখানে আপনি অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। ওখান থেকে অটো কিংবা টোটো ধরে আপনাকে প্রথমে যেতে হবে তালার মোড়ে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে হাওড়া থেকে আসলে কিন্তু প্রথমে পড়ে বইচি গ্রাম, বইচি গ্রামের পরে বইচি। আপনারা ভুল করে যেন বইচি গ্রামে নামবেন না। এটা 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরের টিকিট কাউন্টার। এখান থেকে সামনের দিকে আরও 1 মিনিট হেঁটে যেতে হবে, তারপরে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে টোটো ধরে আপনাকে যেতে হবে তালার মোড়ে। বইচি স্টেশন থেকে টোটো করে আমি এসে নামলাম তালার মোড়ে। সময় লাগলো 20 মিনিট, আর টোটোতে ভাড়া নিয়েছে 30 টাকা। এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, আমি টোটো করে এসে এই মোড়েতেই নামলাম। এটাই তালার মোড়। এই তালার মোড়ে আছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এখান থেকে অটো কিংবা টোটো ধরে এবার আমাকে যেতে হবে গোপালদাসপুরে। তালার মোড় থেকে গোপালদাসপুরে যেতে সময় লাগে 10 মিনিট, ভাড়া লাগে 10 টাকা। সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের সামনে নামতে হবে। এটা রাখাল রাজা মন্দিরের প্রবেশের সিংহদুয়ার। অটোতে উঠে বলবেন যে গোপালদাসপুরে রাখাল রাজা মন্দিরে যাবেন এবং সেই মন্দিরের গেটের সামনে নামবেন। তাহলে অটো ড্রাইভার আপনাকে যথাযথ জায়গায় নামিয়ে দেবেন। রাখাল রাজা মন্দিরের যে গেটটা আমি আপনাদের দেখালাম, ওই গেট থেকে 10 মিনিট হেঁটে আমি পৌঁছে গেলাম অবশেষে রাখাল রাজা মন্দিরে। রাখাল রাজা মন্দিরে এর আগে আসার জন্য আমি অনেকবার প্ল্যান করেছিলাম, 4 বার প্ল্যান করে ভেস্তে গিয়েছে। অবশেষে 5 নম্বর বারে কিন্তু আমি ফাইনালি রাখাল রাজা মন্দিরে এসেছি। এই রাখাল রাজা মন্দির পূর্ব বর্ধমান জেলার কালনা ব্লকে অবস্থিত। একেবারে গ্রামের শেষ প্রান্তে এই রাখাল রাজা মন্দির। চারিদিকে গাছপালায় ভরা। ভিতরের দিকে যাওয়া যাক। মন্দির চত্বরটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। চারিদিকে বড় বড় গাছপালা হয়ে আছে। একটা বেশ বড় মোটা অশ্বত্থ গাছ, যার ডালপালাও নিচে শুয়ে আছে। এই গাছের ছায়াতে নিচের পরিবেশটা দারুণ লাগছে। রাখাল রাজা মন্দিরের সামনে আছে একটা নাট মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এটাই নাট মন্দির। আর নাট মন্দিরের ভিতরে হরিনাম সংকীর্তন হচ্ছে। নাট মন্দিরের সামনে আছে একটি তুলসী মঞ্চ এবং ধূপ মোমবাতি জ্বালার জন্য স্ট্যান্ড। প্রথাগত মন্দিরের মতো এই মন্দিরে কোনো চূড়া নেই, বরং 2টি গম্বুজের মতো ঢালু চাল আছে। বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যার পর আর কোনো মানুষজন প্রবেশ করতে পারে না। তেমনি এখানেও এই রাখাল রাজা মন্দিরেও সন্ধ্যার পর এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কোনো দর্শনার্থী বা পুণ্যার্থী এখানে থাকে না। এছাড়া এখানকার গ্রামের কোনো বাসিন্দাও এই মন্দির চত্বরে আসেন না। বলা হয় যে সন্ধ্যার পর রাখাল রাজা গোমাতাদের নিয়ে এই মন্দির চত্বরে ঘুরে বেড়ান। গর্ভগৃহে 3টি মূর্তি বিরাজমান। মাঝখানে রয়েছেন শ্রীকৃষ্ণের রূপ রাখাল রাজা, আকাশ নীল গায়ের রং। বাম হাতে তিনি নাড়ু ধরে রয়েছেন, ডান হাতে রয়েছে পাছন। অপূর্ব সুন্দর দুষ্টু মিষ্টি বালকের মতোই হাসি হাসি মুখ, দেখেই মন ভরে যাবে।
এছাড়াও দুপাশে রয়েছে অপেক্ষাকৃত দুটি ছোট মূর্তি, একটি রঘুনাথের, অপরটি গোপীনাথের। রঘুনাথের মূর্তিটি সবুজ রঙের আর গোপীনাথের মূর্তিটি নীল বর্ণ। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মন্দির চত্বরে পূজার কোনো উপকরণ পাওয়া যায় না। এখানে পূজা দিতে গেলে এগুলো আপনাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। নাট মন্দিরে বসেছে সংকীর্তনের আসর। প্রাকৃতিক পরিবেশের মতো এখানে নাট মন্দিরও অপূর্ব। নাট মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এসে একটা জিনিস বেশ ভালো লাগছে, সেটা হলো শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন পর্যায়, বিভিন্ন লীলা কাহিনী এখানে একটার পর একটা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আসুন সেগুলো এবার আপনাদেরকে দেখাতে থাকি, নিঃসন্দেহে ভালো লাগবে। শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বাসুদেব কংসের কারাগার থেকে গোকুলে শিশু কৃষ্ণকে যখন রাখতে যাচ্ছিলেন, তখন যমুনা নদী পারাপারের সময় অনন্তনাগ ছাতার মতো ফণা ধরেছিলেন যাতে বৃষ্টির জলের ফোঁটা কৃষ্ণের গায়ে না পড়ে। সেই কাহিনী এখানে উপস্থাপন করা হয়েছে। কালিয়া নামক নাগকে দমন করার জন্য বালক শ্রীকৃষ্ণ যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন। যখন ব্রজবাসী কৃষ্ণের চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন, তখন কৃষ্ণ কালিয়া নাগের 10টি ফণায় নৃত্য করতে করতে জল থেকে উপরে উঠে আসেন। সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা যদি কেউ এই মন্দিরে আসেন, তাহলে এখান থেকে আপনারা প্রসাদও পেতে পারেন। প্রসাদ খাবার জন্য আপনাকে এখানে 11টা থেকে 11:30টার মধ্যেই আসতে হবে, এসে নাম এন্ট্রি করতে হবে। এখানে কিন্তু টোকেন দেওয়া হয় না, খাতায় নাম লিখে নেয়, নাম ধরে এক একজনকে ডেকে প্রসাদ কক্ষে ঢোকানো হয়। আর এখানে প্রসাদের মূল্য হলো 60 টাকা। কৃষ্ণের বকাসুর বধের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। বকাসুর ছিলেন কংসের পাঠানো এক রাক্ষস, যিনি এক বিশালাকার পাখির রূপে শিশু কৃষ্ণকে ক্ষতি করতে এসেছিলেন। এখানে আছে অর্জুন এবং কৃষ্ণের মূর্তি। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগের একটি বিশেষ মুহূর্তের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এটি রাখাল রাজা রূপের একটি মূর্তি, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে। এছাড়াও আছে এই স্ট্যাচুটি, যেখানে রয়েছে ব্রজবাসী। রাখাল রাজা মন্দিরের চারপাশে কোনো পাঁচিল নেই, এই জন্য আপনারা দিনের বেলা যখনই আসবেন তখনই এই মন্দির চত্বরে ঘুরতে পারবেন, কিন্তু মন্দিরে বিগ্রহ দেখতে পাবেন। মন্দির খোলা হয় সকাল 9টার সময়, আর মন্দির বন্ধ করা হয় দুপুর 1টা থেকে 1:30টার পরে। রাখাল রাজার ইতিহাস সম্পর্কে নানা জনশ্রুতি রয়েছে। গোপালদাসপুর গ্রামের বেশিরভাগ পরিবারই গোস্বামীদের পরিবার। এই গোস্বামীরাই বংশ পরম্পরায় এখানে রাখাল রাজার পূজা করে আসছেন। এই গোস্বামীদের একজন আদিপুরুষ রামকানু গোস্বামী বর্গী আক্রমণের ভয়ে বর্ধমান জেলার খাতন্দি গ্রাম থেকে পরিবার এবং ইষ্টদেবতা গোপীনাথকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথে পড়ল জঙ্গল। গোপীনাথকে ভোগ দেওয়ার জন্য রামকানু গোস্বামী ও তার স্ত্রী জঙ্গলেই ভোগ রান্নার ব্যবস্থা করলেন। ওই সময় ওই অঞ্চলের এক রাজা তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে মৃগয়া করতে এসেছিলেন। সারাদিন শিকার করার পর তারা খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েন। রাজা হঠাৎ শুনতে পেলেন জঙ্গলের মধ্যে কাঁসর ঘণ্টা বাজার আওয়াজ। রাজা কৌতূহলী হয়ে তার লোকজনদের নিয়ে সেই শব্দ অনুসরণ করে রামকানু গোস্বামী এবং তার স্ত্রী যেখানে গোপীনাথের জন্য ভোগ রান্না করছিলেন সেখানে এসে উপস্থিত হলেন। রাজাকে দেখে রামকানু গোস্বামী প্রসাদ গ্রহণের জন্য অভ্যর্থনা জানালেন। রাজা বললেন তাঁরা সংখ্যায় অনেক কজন, ওইটুকু প্রসাদে তাদের পেট ভরবে না। রামকানু গোস্বামী তখন রাজাকে আশ্বস্ত করলেন যে গোপীনাথের দয়ায় কেউ ক্ষুধার্ত থাকবে না। এরপর রাজা এবং তার সঙ্গী সাথীরা আহার করতে বসলেন। তখন দেখা গেল গোপীনাথের কৃপায় হাঁড়ির ভোগ শেষ হচ্ছে না, সকলে পেট ভরে খেল। গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পেরে রাজা রামকানু গোস্বামীকে এই এলাকার কিছু জমি জামাত দিলেন দেবত্ব সম্পত্তি হিসাবে। অতঃপর রামকানু গোস্বামী এবং তার স্ত্রী সেখানেই বসবাস শুরু করে। কালক্রমে রামকানু গোস্বামীর 3 সন্তান হয়, নিমাই চাঁদ, বলদেব এবং ছোট ছেলের নাম রাখাল। একদিন রামকানু গোস্বামী পূজা করার সময় ফুল তুলতে গিয়ে দেখলেন মাধবী ফুল গাছ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, অন্য কোনো গাছেও কোনো ফুল ফোটেনি। প্রকৃতপক্ষে তার ছোট ছেলে রাখাল মাধবী ফুল গাছটি নষ্ট করে দিয়েছিল। ফুল না পেয়ে রামকানু প্রচণ্ড রেগে যান এবং তিনি অভিশাপ দিয়ে বলেন যে তার ফুল গাছ নষ্ট করেছে 3 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। পরের দিন থেকেই রামকানুর অভিশাপ ফলতে শুরু করলো। রাখাল অসুস্থ হয়ে পড়ল এবং 3 দিনের মধ্যেই রাখালের মৃত্যু হয়। পুত্রশোকে রামকানু
আবার সিদ্ধান্ত নিলেন বৃন্দাবনে যাত্রা করবেন। এমন সময় রামকানু স্বপ্নাদেশ পেলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে জানান যে জঙ্গলের ভিতরে একটি পুষ্করণী আছে এবং সেই পুষ্করণীতে একটি কাঠ ভাসছে। রাখাল রাজা মন্দিরের পাশে একটা জলাশয় আছে, যেটাকে বলা হয় যমুনা পুষ্করণী। রাখাল রাজার মূর্তি কাঠ দ্বারা নির্মিত। কথিত আছে যে সেই কাঠ এই যমুনা পুষ্করণী থেকেই পাওয়া যায়। ভগবান কৃষ্ণ রামকানুকে বললেন ওই কাঠ তুলে নিয়ে সে যেন বাগনা পাড়ায় যায়। সেখানে 5 বছরের এক বালক খেলা করছে। তাকে দিয়ে রামকানু যেন ওই কাঠ দিয়ে রাখাল রাজার মূর্তি বানিয়ে এই গোপালদাসপুর জঙ্গলে স্থাপন করেন। জঙ্গলের মাঝে অবস্থিত পুষ্করণী থেকে কাঠ সংগ্রহ করে 5 বছরের সেই বালককে দিয়ে রাখাল রাজার মূর্তি নির্মাণ করা। সেই মূর্তি এই মন্দিরে আজও প্রতিষ্ঠিত। সামনে আছে নাট মন্দির, তারপরে আছে রাখাল রাজা মন্দির, আর রাখাল রাজা মন্দিরের পিছনে একটা গেট দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই এখানেই আছে প্রসাদ কক্ষ। দুপুর 1টার মধ্যে এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয়। যেহেতু 1টা বেজে গেছিল, তাই সবাই প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছিল, সেই সাথে আমিও। এখানে নিচে বসেই প্রসাদ গ্রহণ করতে হয়। যারা মেঝেতে বসতে পারেন না তাদের জন্য অবশ্যই একটু সমস্যা হবে। প্রসাদে ছিল ভাত, ডাল, পনির, 2 রকম সবজি, চাটনি এবং পায়েস। এখানে আসলে আপনারা কোনো খাবার দোকান পাবেন না, হোটেল পাবেন না। এটা অ্যাকচুয়াল গ্রামের শেষ প্রান্ত। এরপরই শুরু হয়ে যাচ্ছে মাঠ, ঘাস, জঙ্গল। এই জন্য এখানে কোনো দোকান নেই, হোটেল নেই। এখানে আপনারা কোনো খাবার পাবেন না। তবে এখানে পানীয় জল অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এখানে পানীয় জল পেতে পারেন। টয়লেট, বাথরুম এসবই এখানে রয়েছে। মন্দির চত্বরের সামনে একটা বড় পার্কিং জোন আছে। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে গাড়িও রাখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই রাখাল রাজা মন্দির আর মন্দির চত্বর? আপনারাও ঝটপট প্ল্যানিং করে একদিন রাখাল রাজা মন্দিরে চলে আসতে পারেন। ভালো লাগবে। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, অত্যন্ত ছায়া, শীতল, মনোরম পরিবেশ। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।